নমস্কার। বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছি। আপনারা জানেন যে আজকে অর্থাৎ ফেব্রুয়ারির ১ম এর দিনেই আজকে কেন্দ্রীয় বাজেট ছিল সারা দেশের জন্য। আর সামনেই পশ্চিমবঙ্গের আসন্ন ভোট, বিধানসভার ভোট। সে কথা মাথায় রেখে বাজেটে রাজ্যের উপর বিশেষ নজর থাকবে কেন্দ্রের। এটাই সাধারণ মানুষের প্রত্যাশাই তো ছিল। সে অনুযায়ী সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী এবং সেখানে তিনি বলেন যে ৬৭৫ কিলোমিটার সড়ক পশ্চিমবঙ্গের জন্য তৈরি হবে এবং কলকাতা শিলিগুড়ি রাস্তা সংস্কারও এর মধ্যে রয়েছে। আর পশ্চিমবঙ্গের জন্য সড়ক তৈরিতে ২৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে আহ আহ অর্থমন্ত্রী। তো সড়কের পাশাপাশি রাজ্যে রেল পরিকাঠামো নিয়েও পরিকল্পনা করা হয়েছে এবং অর্থমন্ত্রী জানিয়েছেন যে রেলের জন্য জাতীয় রেল প্ল্যান তৈরি হয়েছে। খড়গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেট করিডোরও তৈরি হবে। তো এই তো বাজেটের গেছে এবং আরো অন্যান্য বাজেট হয়েছে কোভিড এর পরে এই প্রথম বাজেট এবং সেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বাজেট নিয়ে স্বভাবতই তিনি বিরোধী কেন্দ্রের বিরোধী কথা বলবেন এবং তিনি বলেছেনও যে কটাক্ষ সুরে বলেছেন, অপেক্ষা করুন আবার দাম বাড়বে, জ্বালানিতে শেষ বসিয়েছে, শেষ আপনাদের শেষ করে দেবে। নীলকরের মতো জিজিয়া করের মতো শেষের টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র। এই বাজেটকে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষের সুরে বলেছেন ফেকদারি সরকারের ফেকদারি বাজেট। আমরা আজকে এই নিয়ে আলোচনা করব, বাজেট রাজনীতি এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী এবং সাংবাদিক অরূপ পালি। দুজনকে আমরা আমাদের বাংলা বলছে চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি প্রথম অরূপদার কাছে আসবো যে অরূপদা, এই কোভিড এর পরে বাজেট পেশ হলো, তো সেখানে বাজেট পেশের সময় আমরা দেখলাম যে অর্থমন্ত্রী যারা কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বা স্বজন হারিয়েছেন এবং অনেকের টাকা পয়সা অনেক কিছু মানে তাদের প্রতি সমবেদনা জানিয়ে বাজেট পেশ করেছেন। কিন্তু এবারের বাজেটের যেটা ছিল যে পশ্চিমবঙ্গের দিকে মূলত ফোকাস ছিল, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচন। তো নির্বাচনের দিকে তাকিয়ে তোমার কি মনে হচ্ছে, মানে বাজেটটা কতটা নির্বাচনমুখী বলে মনে হচ্ছে? বিপ্লব, বাজেট তো বাজেটের মতনই হয়। তো বাজেটের একটা আর্থিক দিক থাকে আর স্বাভাবিকভাবে আর একটা রাজনৈতিক দিকও থাকে। এবারের বাজেট যেটা সব থেকে বড় জিনিস, যে আমাদের বরাবর অন্তত স্বাস্থ্য খাতটা বরাবরই অবহেলিত থেকে গেছিল। স্বাধীনতার পর যত বাজেটই হয়েছে স্বাস্থ্য খাতে সে হাতে বরাদ্দ বাড়েনি। কোভিড আমাদের বুঝিয়ে দিল যে স্বাস্থ্য খাতে বরাদ্দ না বাড়লে কি অসুবিধার সামনে আমাদের পড়তে হয়। আমাদের ল্যাবরেটরি পর্যন্ত ছিল না, এই পরিকাঠামো বানানোর জন্য আমাদের লকডাউন করতে হয়েছিল স্বাস্থ্য পরিকাঠামোটা বাড়ানোর জন্য। তো কোভিড আমাদের শিখিয়ে দিয়েছে এবং সেই জন্য একদিকে যেমন হেলথ ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রায় ১৩৭% বৃদ্ধি করা হয়েছে, আমাদের বিশাল এক অ্যামাউন্ট বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি তোমার টিকাকরণের জন্য ভ্যাকসিনেশনের জন্য ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটা তো সারা দেশ জুড়েই হবে এটার জন্য। দ্বিতীয়ত, যেহেতু গণতন্ত্র সবসময় ভোট মেনেই চলে, জনতা জনার্দন সরকার যদি জিতে আসে পরে সরকার ভালোভাবে কাজ করতে পারবে। সেই জন্য আমরা যদি দেখি যে ৫টা রাজ্যে ভোট হচ্ছে আগামী মে মাসে, তার মধ্যে ৪টে রাজ্যই পরিকাঠামো খাতে প্রচুর খরচা করা হয়েছে এবং সেখানে তো ওয়েস্ট বেঙ্গল তো অবশ্যই হয়েছে। এবং সেখানে শুধু ওয়েস্ট বেঙ্গলে পরিকাঠামো নয়, তার সঙ্গে ফ্রেট করিডোরের জন্য ওয়েস্ট বেঙ্গলের বরাদ্দ বেড়েছে। তো স্বাভাবিকভাবেই এই তৃণমূল কংগ্রেস যেটা বলতে চাইছে বা বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের প্রধান যে দুটি আর কি অভিযোগকে বা প্রচারকে সামনে নিয়ে আসছে, একটা হচ্ছে কেন্দ্র বিরোধী স্লোগান, কেন্দ্র বিরোধী প্রচার, যেটা আরো উত্তুঙ্গে উঠবে যত ভোট আসবে। আমরা জানি অলরেডি একটা হোমওয়ার্ক সারা হয়ে গেছে, যেখানে জিএসটির টাকা পাই না, যেখানে প্রচুর বরাদ্দ আছে টাকা পাইনি, যেখানে আমফানের টাকা পাইনি। তার সঙ্গে যদি বাজেটের এটা কিছু না থাকতো তখন বলা হতো যে বাজেটে তো বরাদ্দই হলো না, ওয়েস্ট বেঙ্গল সবসময় বঞ্চিত হয়ে আছে, এরা ওয়েস্ট বেঙ্গলের জন্য কি করবে। কিন্তু আজকে উল্টো দিক, আজকে খুব মজার যেটা এই বরাদ্দের পরও আজকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে বলেছেন আমি তো সব রাস্তা করে দিয়েছি, এসব ভোটের আগে এইসব টাকার আমার কোনো দরকার নেই। ভাবাই যায় না ২৫,০০০ কোটি টাকা যেখানে বরাদ্দ, যেখানে বলা হচ্ছে বা অন্যান্য স্টেটে সেই টাকা চাই না, আবার সেই কেন্দ্র বিরোধী জায়গা। আমার সেটাই খুব মাঝে মাঝে কেমন একটা দুঃসহ লাগে যে শুধুমাত্র বিরোধিতার জন্যই বিরোধিতা। বিপ্লব, হ্যাঁ, এই জায়গা থেকে রাজাদার কাছে আসবো।
যে রাজাদা, এই যে বাজেটে মানে যেটা 25,000 কোটি টাকা, 25,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে, তার সঙ্গে শিলিগুড়ি এবং কলকাতা শিলিগুড়ি রাস্তার সংস্কার যেমন রয়েছে। কারণ আমরা সম্প্রতি নর্থ বেঙ্গল যাওয়ার পথে, যে শিলিগুড়ি যাওয়ার পথে, বিশেষ করে উত্তর দিনাজপুরের পর থেকে যে ডালখোলা ব্রিজের পর থেকে যে শিলিগুড়ি যাওয়ার রাস্তা ভয়ঙ্কর, মানে একটা ন্যাশনাল হাইওয়ে ভয়ঙ্কর জায়গা হয়ে আছে। আর ওদিকে জলপাইগুড়ি থেকে আসার আগে, কিছুদিন আগে আমরা জানি যে একটা বরযাত্রী বোঝায় 14 জন মারা গেছেন ধূপগুড়িতে। তো সেই জায়গা থেকে যে একটা এত টাকা একটা বাজেট বরাদ্দ হলো, সেই কি বিরোধিতা করার জন্য বিরোধিতা করা? হ্যাঁ, দেখুন, মানে আমি রাজনৈতিক ব্যাপারটা একটু পরে আসছি। যেটা আমাদের বলতে হবে যে 675 কিলোমিটারের কলকাতা শিলিগুড়ি হাইওয়ে, মানে এটা মানে মানে স্টেট ওয়েতে খরচ করা হবে না, ন্যাশনাল হাইওয়েতে, যেটা মানে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেখানেই খরচা করা হবে। এবং নর্থ বেঙ্গলের সঙ্গে আপনি যেটা বললেন, নর্থ বেঙ্গলের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয়। কিছু কিছু জায়গায় খুবই ভালো এবং কিছু কিছু জায়গায় খুবই খারাপ অবস্থা, রেগুলার অ্যাক্সিডেন্ট ঘটে, কেউ কিছু করে না এবং কেউ কিছু করে। যাই হোক, দেখো, রাজ্য স্টেট হাইওয়ে বা লোকাল রোডস গুলো, এগুলো তো কেন্দ্রীয় সরকারের কিছু করার নেই। তবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ইত্যাদির মাধ্যমে গ্রামের কিছু রাস্তা ব্যবস্থা আছে, সেগুলো স্টেট গভর্নমেন্ট নিজেদের নামে চালায়। আজকে সেই বিষয়ে আমি যাচ্ছি না। আমি বলতে চাইছি যেটা হচ্ছে যে এই বাজেটটা খুলু পশ্চিমবঙ্গে 25,000 কোটি টাকা কলকাতা শিলিগুড়ি রোড প্রকল্পের জন্য খরচা করা হয়েছে, তা কিন্তু নয়। আমি যদি এই কথা বলি, কেউ বলবেন তামিলনাড়ুতে আরো বড় প্রকল্প 3,500 কিলোমিটারের রাস্তা করা হচ্ছে। ব্যাপারটা ঠিক তা নয়। ব্যাপারটা হচ্ছে যে আমাদের খেয়াল রাখতে হবে যে ব্যাপক টাকা কেন্দ্রীয় সরকার খরচা করেছেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, সেটা কিন্তু মানে মাথায় রাখতেই হবে। এই যে আমাদের করোনা হয়ে গেল, এত লকডাউন হলো, এবং লকডাউন হওয়া সত্ত্বেও আমরা সেভাবে কিন্তু মানে মানুষের চাকরি হারিয়েছে, বেকারত্ব গত বছর মে মাস নাগাদ প্রায় 25% হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও কিন্তু আমরা সেমন কোনো লুটপাটের ঘটনা, বিক্ষোভ দেখিনি, কেননা মানুষের কাছে খাবার দাবার পৌঁছেছে। আমি সব সঠিকভাবে পৌঁছেছে আমি বলছি না, সরকারি একটা ব্যবস্থা ছিল, মানুষ মোটামুটি খুশি। এবং আপনি যদি দেখেন, এবং গ্যাস, এবং প্রায় 8 কোটি মানুষকে, মানে পরিবারকে গ্যাস দেওয়া হয়েছে, মানে রান্নার গ্যাসের ব্যবস্থা হয়েছে। এটা কিন্তু কম জিনিস নয়। আমি বিস্তারিত আসছি না, তবে এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় 2,76,000 কোটি টাকা কিন্তু খরচা হয়েছে। এটা কিন্তু আমরা বাজেটে আমরা জানতে পেরেছি। এটা একটা দিক। আবার হচ্ছে আত্মনির্ভর ভারত বলে যে প্রকল্প ঘোষণা করা হয়েছিল, মানে নানান ভাবে দেশের গরিব মানুষকে রিলিফ দেওয়া, একই সঙ্গে আর্থিক কাঠামো পরিবর্তন, তার 3 ধাপে যে খরচা হয়েছে, এটা বিশাল অঙ্কের টাকা। 27 লক্ষ কোটি টাকা খরচা হয়েছে এবং বরাদ্দ রয়েছে, সেটা জাতীয় আয়ের 13%। মানে এই সবগুলোই কিন্তু দেশের আপামর জনসাধারণ পাবেন। মানে এই নয় যে খালি দিল্লির লোকরা পাবে বা যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা পাবে, তা কিন্তু নয়। সারা সমগ্র ভারতবাসী এই ব্যবস্থার মধ্যে উপকৃত হয়েছে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, সেগুলো ঘটেছে। এবং এই ঘটেছে বলেই আজকে কিন্তু দেখুন, আমরা অনেকটাই সুস্থতার জায়গায় রয়েছি। করোনাতে আমরা কিন্তু সেভাবে, আমাদের বড় দেশ বিপর্যয় ঘটেছে, কিন্তু আমাদের এখন সক্রিয় যে করোনা, সেটা পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেকটাই কম, মৃত্যুর হার কম। করোনার টিকা আমরা পৌঁছতে পারি, তৈরি হচ্ছে। 35,000 কোটি টাকা সরকার এ বাজেটে বন্দোবস্ত করেছে করোনা টিকার জন্য। এবং শুধু তাই নয়, সরকার বলছে আমরা দায়বদ্ধ শুধু দেশের নাগরিক নয়, বিদেশের নাগরিক, 100 বিদেশের নাগরিককে নানান কারণে যাদের আর্থিক সচ্ছলতা নেই, তাদেরকে আমরা করোনা দিচ্ছি। এই এক বিরাট এই বাজেট আমাদের কাছে জানিয়েছে মেরা ভারত মহান। সত্যি আমি খুব গর্বিত আমাদের এই মহান দেশের জন্য। এবং যারা বলছে পশ্চিমবঙ্গ চাই না, যেটা অরূপদা বললেন, মুখ্যমন্ত্রী নাকি বলেছেন, দরকার নেই, ওনার কি লাগবে, দেশের মানুষের প্রয়োজন এই সমস্ত প্রকল্প। দেশের মানুষ সত্যি উপকৃত এবং আমার বিশ্বাস, সুযোগ হয় অনেক বিস্তারিত আলোচনায় আমরা যাব। এই বাজেটটা যে দেশের মানুষ উপকৃত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে অরূপদা বলেছেন ফেকদারি সরকারের ফেকদারি বাজেট। আবার যদি আমরা অন্যদিকে দেখি যে অর্থনীতিবিদ এবং আর্থিক বিশেষজ্ঞ যারা, তারা বলেছে যে এই বাজেট করোনা অতিমারির জেরে তছনছ হয়ে যাওয়া অর্থ ব্যবস্থাকে ফের জোড়া দেওয়ার কাজ শুরু করবে।
এবং আরেকটা জিনিস যে আমরা দেখেছি কিছুদিন আগেই মানে সেন্সেক্স 50,000-এর গন্ডির টপকে গিয়ে রেকর্ড করেছিল, আর আজকে বাজেটের পরে সেন্সেক্স বেড়েছে 2,214 পয়েন্ট এবং নিফটি বেড়েছে 626 পয়েন্ট। তো এই জায়গা থেকে যে রাজনীতিটা, মানে বাজেট আর তার যে রাজনীতি বিশ্লেষণটা কিভাবে করবে? বাহ, স্বাভাবিক। বাজেটের এবার দুটো আমি যদি দেখি গ্রসলি দুটো ভাগ তো আছে। একটা হচ্ছে যে সামাজিক কল্যাণ, যেটা টাকা পরিযায়ী শ্রমিকদের জন্য টাকা, কৃষকদের জন্য টাকা, হুইট বা অন্যান্য তাদের এমএসপি বাড়ানো, শুধুমাত্র যেটা নিয়ে হচ্ছে কৃষকদের বিভিন্ন ঋণের ব্যবস্থা করা, সেটা যেমন একদিক আছে, তেমনি সরকার আরেকটা লক্ষ্যমাত্রা দেখছে, সেটা হচ্ছে বিলগ্নীকরণের 1,75,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা রেখেছে। সেই টাকা তুলতে গেলে আমাদের তো টাকা তুলতে হবে কোনো জায়গা থেকে, নাহলে খরচটা হবে কি করে? সরকার তো আর টাকা ছাপিয়ে নোট দিয়ে যাবে না। সেইটা করতে গিয়ে বিলগ্নীকরণের রাস্তায় সরকার হাঁটছে। যেমন বীমা ক্ষেত্রে ঊর্ধ্বসীমার হার তুলে দেওয়া হলো, তেমনি যেটা বলা হলো এলআইসি শেয়ার এবার বিক্রি করা হবে, সেটা বলা হলো। তারপরে বলা হলো দুটো ব্যাংক ডিসইনভেস্টমেন্ট করা হবে, সেটা বলা হলো। অনেকদিন ধরে এয়ার ইন্ডিয়া বা সেটা বিক্রি করার কথা হচ্ছে, সেটা করা হবে বলা হলো। এই জায়গায় দাঁড়িয়ে বিপ্লব, আমার একটা কথা মনে হচ্ছে, একবার মার্গারেট থ্যাচার বলেছিলেন যে আমি কোনো সিদ্ধান্ত নিতে আমার সময় লাগে যদি 20%, আমার 80% সময় লাগে সেটা মার্কেটিং করতে, সেটা লোকের কাছে নিয়ে যেতে। বিপ্লব, এটা খুব গুরুত্বপূর্ণ কারণে আমরা যদি দেখি কৃষি বিলটা যত পাশ হলো, তারপরে সেটা তো লোকের কাছে নিয়ে যাওয়ার আগে লোকের কাছে হয়তো পুরো পরিষ্কার ভালোভাবে পরিষ্কার হলো না, যেটা নিয়ে এটা 70 দিন হয়ে গেল। হ্যাঁ, আজকে 70 দিন হয়ে গেল, সেখানে অবরোধ হচ্ছে, মিছিল হচ্ছে, তার মানে স্বাভাবিক কিছু লোক খুশি নয়। এইবার আজকের থেকে যেটা শুরু হয়ে যাবে বিপ্লব, সেটা হচ্ছে বাজেটের ইমপ্লিমেন্টেশন তো দেরি হয়, এটাতে একদিনই তো তার সুফল পাওয়া যায় না, কিন্তু যেটা ছাপিয়ে উঠলো সেটা হচ্ছে রাজনীতি। রাজনীতি কি? রাজনীতি শুরু হবে যে দেশকে বেছে নিতে চাইছে, এই সরকার সব বিলগ্নীকরণ করতে চাইছে, এই সরকার এবার বলা হবে যে এলআইসি তে টাকা রাখবেন না, এবার বিমার টাকা পাবেন না। এই প্রচারটাও কিন্তু সামলাতে হবে। রাজনীতি তো পারসেপশনের লড়াই। আমার বাজেটের পর যেটা হবে সেটা হচ্ছে আর 3 মাসের মধ্যে ভোট। সেই ভোটে লড়তে গেলে এই প্রচারগুলো কিন্তু মোকাবিলা করতে হবে, কারণ এটা বিরোধীদের হাতে। কি হবে না হবে সে তো ভবিষ্যতে করবে, কিন্তু তার আগে এটা কিন্তু অলরেডি সার্ফেসে চলে এসেছে। এটা বামই হোক, কংগ্রেসই হোক, তৃণমূলই হোক, এটা কিন্তু বিজেপির বিরুদ্ধে বলবে, বিজেপিকে সেটা কাউন্টার করতে হবে। বিপ্লব, হ্যাঁ, এই জায়গাটা থেকে রাজাদা আমি যেটা বলছিলাম, যেটা অরূপদা বললেন যে বিজেপিকে কাউন্টার করতে হবে, সত্যি তো। দেখুন, সাধারণ জনগণের কাছে ইতিমধ্যেই বিরোধী দলগুলো প্রচার করতে শুরু করে দিয়েছে যে এই যে বিভিন্ন সরকারের হাতে থাকা বিভিন্ন যে এয়ার ইন্ডিয়া বা পোর্টকে বেসরকারিকরণের একটা চিন্তা ভাবনা, রেলে বেসরকারিকরণের একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। হ্যাঁ, তো সব বিক্রি করে দিচ্ছে। এই যে একটা নেগেটিভ, হ্যাঁ, কেন বিক্রি করছে, এটা মানুষের কাছে কিভাবে তুলে ধরবে? না দেখুন, মানে আমি একটা সময় খুবই সরকারি ব্যবস্থা, মানে সরকারি পাবলিক সেক্টর যেটাকে বলি, তার খুবই একদম বড় ধরনের সমর্থক ছিলাম। কিন্তু আমরা দেখেছি যে পাবলিক সেক্টর ব্যবস্থা একটা ইনএফিশিয়েন্ট ব্যবস্থাকেই সে মানে দীর্ঘস্থায়িত্ব করে। সেখানে ওই পাবলিক সেক্টর, এয়ার ইন্ডিয়াই বলুন, রেল বলুন, এলআইসি বলুন, সেখানে যারা কর্মচারী তাদের চাকরির নিরাপত্তা বাড়ায়, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু চাকরির নিরাপত্তা দিতে গিয়ে কয়েক লক্ষ কোটি টাকা ওখানে যে রয়ে গেছে, সাধারণ মানুষ কি পাচ্ছে? আমার মনে আছে ব্যাংকে গিয়ে আমি আমার নিজের টাকা তুলতে গিয়ে হায়রান হয়েছি পাবলিক সেক্টর ব্যাংকে। না আজ হবে না, সই মিলছে না, এ মিলছে না করে দীর্ঘদিন এই একই অবস্থা। এলআইসি তো একই অবস্থা। এবং এয়ার ইন্ডিয়া সবচেয়ে মানে সেখানে সেবা কিছুই পাওয়া যায় না, পরিষেবা একেবারেই দুর্বল। তার ফলে তার বাজার হারিয়ে গেছে। যদি বাজার এভাবে হারাতে থাকে, এখন কাহাতো সরকার সেখানকার কর্মরত মানুষের নিরাপত্তার কথা ভেবে এই লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে। এই একেই কিন্তু বিলগ্নীকরণ শুরু হয়ে গেছে। এটা কিন্তু বিজেপি সরকারের ভাবনা নয়। নরসিংহ রাও যখন প্রধানমন্ত্রী হলেন 1990 সালে, যে রিফর্ম ব্যবস্থা চালু হলো, তার যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছেন মনমোহন সিং, সেখানেই পাবলিক সেক্টরের বিলগ্নীকরণের ব্যবস্থা চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। এবং সরকার বুঝতে পারে যে এই পাবলিক সেক্টরকে এভাবে বাঁচিয়ে রাখা যায় না। এবং এই পাবলিক সেক্টর ব্যবস্থা যেটা চায়নায় ছিল, বিরাট ভাবে সরকার সেখান থেকে চলে এসছে, রাশিয়ায় তো ভেঙে দিয়েছে,
আপনি জানেন ইংল্যান্ডেও যে সমস্ত পাবলিক সেক্টর চলতো সেখান থেকেও সরকার সব তারা পৃথিবী জুড়েই দেখা গেছে যে পাবলিক সেক্টর আর সেভাবে সরকার মনে করছে না যে আমার দায়িত্ব বিনিয়োগ করে সেখান থেকে রোজগার করা, সেটা সম্ভব হচ্ছে না কোনো কারণে। এবং এই কারণে আমরা যদি এই যে বামপন্থীরা বা নানান ধরনের মানুষ ভুল বোঝাবার চেষ্টা করছে, সেটা কিন্তু সরকারের দায়িত্ব, যারা অর্থনীতি বোঝেন তাদের দায়িত্ব যে দেখো ভাই ঠিক আছে, এতে কিন্তু সরকার বিলুপ্তিকরণ করছে মানে এই নয় যে দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাবে। এটা ভাববার কোনো কারণ নেই। পৃথিবীর বহু দেশ আছে যেখানে পাবলিক সেক্টর অস্তিত্ব নেই, অথচ তারা অনেকভাবেই সবল এবং কিছু মানুষের কর্মসংস্থানের স্থায়িত্ব দেওয়া, মোটা টাকার চাকরির বন্দোবস্ত করাই যে লক্ষ্য অর্থনীতি হতে পারে না। সমগ্র দেশের মানুষকে কিভাবে আমি একটা সুস্থির ব্যবস্থা দেবো সেটাই লক্ষ্য। এবং বাজেটে দেখুন, বাজেটের খুব সব জায়গায় তো নয়, বাধ্য হয়েছে, যেটা অরূপদা বললেন, আমার টাকা কোথা থেকে আসবে? আমি যদি নোট ছাপিয়ে টাকা করি দেশে মুদ্রাস্ফীতি বাড়বে। সুতরাং আমার টাকা সংস্থান করতে গেলে যেখানে আমার টাকা এমন ভাবে রয়েছে এখান থেকে আমার রিটার্ন আসছে না, আমার যদি সিন্ধুকে টাকা থাকে, গয়না থাকে, যেগুলো কোনো কাজে লাগছে না, সেগুলোকে আমি ব্যবহার করবো। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে সরকারের সিদ্ধান্ত, এই সরকারের নয়, এই সিদ্ধান্ত বহুদিন ধরে সংসদ নিয়ে আসছে। সুতরাং সরকার ভেবেছে কিছু কিছু জায়গায় তারা বিলগ্নীকরণ করবে। এবং আপনি বল এলআইসিতে এতকাল 49% বিদেশি বিনিয়োগ ব্যাপারটা ছিল, এখন সরকার বলেছে সেটা 49% থেকে বাড়িয়ে বোধহয় 76% করা হবে, বিদেশি বিনিয়োগ সেখানে আসবে। এবং বিদেশি বিনিয়োগ বাড়লেই যদি আমার কারুর মনে হয় যে আমার সঞ্চিত সম্পদের একটা সুরক্ষা হারিয়ে যাবে, এই ধরনের ভাবনা চিন্তা করা একেবারেই সঠিক নয়। হ্যাঁ, আপনি যে দুটো কথা বললেন যে সত্যি পাবলিক প্রাইভেট সেক্টর আর সরকারি যেগুলো রয়েছে, যেমন এয়ার ইন্ডিয়ার কথা বলি, যে গত 2 মাস আগে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাওয়ার সময় দেখলাম তাদের কি দুরবস্থা, মানে ফ্লাইটটা 2 ঘন্টা লেট, অথচ তার পাশাপাশি ইন্ডিগো বা আদার্স যে অন্যান্য যে প্রাইভেট উড়ান সংস্থাগুলো ছিল তাদের পরিষেবা আর এটা পরিষেবার মধ্যে দেখলাম কত আকাশ পাতাল তফাৎ। তেমনই আবার আপনি ব্যাংকের কথা বলছেন, সম্প্রতি আমি মানে যে বিশেষ করে এই যেগুলো আমাদের সরকারি অধিগৃহীত যে ব্যাংকগুলো, তাতে গেলে যে পরিষেবা আমরা মানে হয়রান হতে হয়, যতক্ষণ ওয়েট করতে হয়, দাঁড়াতে হয়, আপনি সেখান থেকে যদি প্রাইভেট ব্যাংক যেগুলো রয়েছে সেগুলোর কাছে যাবেন, তাদের পরিষেবা তুলনায় অনেক ভালো। তো সত্যি যে জনগণ কি পাচ্ছে এটাই সরকারের দেখা উচিত, এবং আমাদের মনে হয় যে সরকার কিন্তু সেটাই দেখছে এবং মানুষকে সেটাই বোঝাতে হবে। আমার শেষ প্রশ্ন একদম 1 মিনিট করে, যে পশ্চিমবঙ্গে ভোট, এই বাজেট পশ্চিমবঙ্গকে মানে কতটা এগিয়ে রাখবে, বিজেপিকে কতটা এগিয়ে রাখবে? বিপ্লব, কতটা এগিয়ে রাখবে সেটা তো বিজেপি, আজকে আমি দেখতে পাচ্ছি বিজেপির বিভিন্ন পাতা থেকে প্রচার শুরু হয়ে গেছে, বিজেপির পেজ থেকেও শুরু হয়েছে। প্রথমত 25,000 কোটি টাকা, দ্বিতীয় হচ্ছে ফ্রেড করিডোর, তৃতীয়ত যেটা বলা হয়েছে যে চা বাগানের বাচ্চা এবং মাদের জন্য 1,000 কোটি টাকা, সেটা অসম আর বেঙ্গল মিলিয়ে বলা হয়েছে তাদের। এটা বিজেপি অলরেডি সেটা প্রচার শুরু করে দিয়েছে তাদের। বিজেপি তো তার লাভ নিতেই চাইবে। আমরা যদি উল্টো ভাবে দেখি, কেউ যদি বলে যে এটা রাজনীতি করা হয়েছে, তাহলে আমাদের পেছনে ফিরে বলতেই পারে লালু প্রসাদ যাদব যখন রেলমন্ত্রী ছিলেন বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, রেলের যে সমস্ত প্রজেক্ট নেওয়া হতো তখন বলা হতো মমতা বন্দ্যোপাধ্যায় বা লালু প্রসাদ যাদব বিহার বা ওয়েস্ট বেঙ্গলকে অনেক বেশি দেখছে। তখন কিন্তু তৃণমূল সগর্বে বলতো যে ঠিকই করা হচ্ছে। তখন সেটা যদি রাজনীতি হয় তাহলে এটাও রাজনীতি, সেটা যদি রাজনীতি না হয় তাহলে এটাও রাজনীতি নয় বিপ্লব। ফলে আমার মনে হয় না, দেখুন ব্যাপারটা হচ্ছে যে সবকিছুই রাজনীতি নিয়ে নয়। ভোট প্রত্যেক বছরই হয়, আপনি যদি দেখেন কোনো বছর লোকসভা, কোনো বছর বিধানসভা, পুরসভা লেগেই থাকে। ভোট নির্ভর করে যদি আমি দেশের অর্থনীতি চালাই, আমি বিপর্যয়ে পড়ব। দেশকে আমাকে রক্ষা করতেই হবে। দেশে যে সরকারের আয়, এটা নানান ধরনের স্ত্রী প্রকল্পে দিয়ে আমি দেশের রাস্তাঘাট কিছুই উন্নতি করলাম না, পাওয়ার তৈরি করলাম না, হ্যাঁ, কোনো ধরনের শাসন ব্যবস্থা নেই, সেই ধরনের একেবারেই শ্রীহীনতারই পরিচয় দেয়। সরকারকে দেশের মানুষের টাকা কর থেকে নিয়ে কি করে অর্থনৈতিক কাঠামো তৈরি করা যায়, কি করে সুসংবস্ত পরিকাঠামো তৈরি করা যায়, সেটাই লক্ষ্য। এবং এই বাজেটে ভোটের থেকেও আমি বলবো বড় কথা
যে দেশের অর্থনৈতিক পরিকাঠামো বাড়াবার চেষ্টা রয়েছে। সময় আমাদের অল্প, বিস্তারিত ব্যাখ্যায় আমি যেতে পারতাম। আমি বলবো এই করোনা কালে যে বাজেটটা পেশ করা হয়েছে, সাধারণ মানুষের কাছে এটা যদি প্রচার করা যায়, বোঝানো যায়, তারা বুঝতে পারবে এই বাজেটের মধ্যে সরকার চেষ্টা করেছে সাধারণ মানুষের সুরক্ষাকে রেখে দেশের অর্থনীতিকে কি করে এগিয়ে দেওয়া যায়। হ্যাঁ বিপ্লব দা। হ্যাঁ, অরূপদা কিছু বলবে বলছিলে শেষে। হ্যাঁ, আমি সেটাই বললাম বিপ্লব। ফলে এই রাজনৈতিক চাপানোতর নিঃসন্দেহে বাজেটকে ঘিরে বাড়বে আগামী দিনে। যে সব স্বাভাবিক, বিজেপি যে যখন সরকারে থাকে সে বাজেট পেশ করে তার সুবিধা নিতেই চায়। এবার যেটা অসুবিধা, যে ওয়েস্ট বেঙ্গলে তো এবার তোর বাজেট পেশ হবে না, ভোটার অ্যাকাউন্ট পেশ হবে। ফলে কিছু ঘোষণা হলে সেই টাকার সংস্থান কোথা থেকে আসবে সেটা কিন্তু আমরা নিজেরাই জানি না। ফলে এই চাপানোতর আগামী দিনে বাড়বে বিপ্লব, বাজেটকে কেন্দ্র করে। এই বিষয়ে একদম ঠিক, যে যেহেতু আমাদের সামনেই ভোট, কেন্দ্র কি দিয়েছে আর রাজ্য কি দিচ্ছে এটা নিয়ে চাপানোতর বাড়তেই থাকবে। কিন্তু যেটা রাজাদা বললেন যে শুধু ভোটের দিকে তাকিয়ে বাজেট করলে তো হবে না, তাকে সম্পূর্ণভাবে রূপায়িত করতে হবে সমগ্র দেশের মানুষের জন্য। সমগ্র মানুষের, দেশের এবং সমগ্র স্টেট যেগুলো আছে প্রত্যেকের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রেখেই এই বাজেট হওয়া উচিত। আমরা দেখব যে সত্যি এই বাজেট থেকে পশ্চিমবঙ্গের ভোট কতটা ফায়দা তুলতে পারে, এ নিয়ে আমরা আগামী দিনে আরো আলোচনা করব। আমরা ধন্যবাদ জানাচ্ছি অরূপদা এবং রাজাদাকে। আপনারা সবাই ভালো থাকবেন।